আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা রেকেট বেনকাইজার বা রেকেট বেন এই স্টকটার Q3 2025 অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টার অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম যে পরবর্তী ভিডিওতে কোন স্টকের অ্যানালাইসিস আপনারা আমাদের কাছ থেকে দেখতে চান। সেখানে সবচেয়ে বেশি ভোট পেয়েছিল রেকেট বেনকাইজার। সেজন্য আমরা এই ভিডিওতে রেকেট বেনকাইজারের অ্যানালাইসিস করতেছি। আপনি যদি চান পরবর্তী ভিডিওতে আমরা আপনার স্টকটার এনালাইসিস করি, সেজন্য কিন্তু আমাদের কমেন্টে জানাতে হবে নেক্সট কোন স্টকের এনালাইসিস করব আমরা এবং সেইখান থেকে আপনার কমেন্ট করা স্টকটিকে নিয়ে আমরা এই পোলে এড করব এবং এই পোলটাতে আপনি ভোট দিতে চাইলে বা পার্টিসিপেট করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেয়া থাকবে। সেইখান থেকে গিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে তারপরে এই পোলে আপনি ভোট দিতে পারবেন। তবে একটা জিনিস একটু বলে রাখা ভালো, অনেকেই কমেন্ট করেন স্টকের নাম পরে আর পোলে ভোট দেন না। যেমন এখানে স্টার্ন লুভের কথা আমাদের কমেন্টে কয়েকজন বলেছেন, আমরা সেজন্য পোলে এড করেছি। বাট এইখানে স্টার্ন লুভে ভোট দেওয়ার মতো কেউ নাই। সো আমরা এখন থেকে ঠিক করেছি যেই স্টকটা একটাও ভোট পাবে না সেটাকে আমরা ওই কোয়ার্টারে মানে একবার পোলে আসলে দেন এরপর থেকে ওই স্টকটা যদি একটাও ভোট না পায় আমরা আর ওইটাকে ওই কোয়ার্টারে আর পোলে এড করব না। দ্যাট মিনস স্টানলোভ আবার নেক্সট কোয়ার্টারে মানে ডিসেম্বরের পরের কোয়ার্টারে যদি আপনারা রিকোয়েস্ট করেন তাহলে হয়তো এড হবে। তো আপনি যদি চান যে আপনার স্টকটা এলিমিনেটেড না হয়ে যাক সেই ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে পোলে গিয়ে ভোট দিতে হবে। যাই হোক ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাস এ তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমি কোন ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোন ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা আমাদের এনালাইসিস এর শীটে চলে আসি। আমরা আজকে যে স্টকটার এনালাইসিস করব এর টিকার রেকেট বেন এবং কোম্পানি নেম রেকিট বেনকাইজার বাংলাদেশ পিএলসি। এটি 1938 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি এবং স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস এন্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি জাস্ট এর বিজনেস ধরন বা প্রকৃতি সম্পর্কে বলি, এরা মোটামুটি বা মূলত এফএমসিজি সেক্টরে বিজনেস করে থাকে। তো এদের প্রোডাক্ট কি? সেটা হলো যে ডেটল। আপনারা হয়তো অনেকেই ডেটলের নাম শুনে থাকবেন। আ বা ডেটলকে কিন্তু বিভিন্ন কাজে ডেটলের সাবান রয়েছে, আ হ্যান্ড স্যানিটাইজার থেকে শুরু করে অনেক কিছুই রয়েছে ডেটলের। আ সো ডেটল প্রোডাক্টটা এদের। এছাড়াও আই থিংক হারপিক এদের এরকম আরো বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। তো এই কারণেই মূলত আসলে এরা এফএমসিজি সেক্টরে বিজনেস করে থাকলেও তাদের ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড। কারণ হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে সাবান দেন এই যে টয়লেট ক্লিনার সবকিছুই কিন্তু এদের প্রোডাক্ট এবং সেই কারণেই তারা ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যাল সেক্টরে লিস্টেড একটি কোম্পানি। যাই হোক আমরা যদি এদের শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 82.96% বা অলমোস্ট 83% এবং গভর্নমেন্ট হোল্ডিংস এ রয়েছে 3.78%, ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 6.21%, আর ফরেন হোল্ডিংস এ রয়েছে 0.2%, দেন পাবলিক হোল্ডিংস এ রয়েছে 6.86%। তার মানে সবচেয়ে বেশি স্টক রয়েছে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে, তার পরপরই কিন্তু ইনস্টিটিউট এবং পাবলিকের কাছে 6 or 7% এর আশেপাশে রয়েছে। আমরা যদি ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এদের ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 13.27%, আর এদের অথরাইজড ক্যাপ কিন্তু 25 কোটি টাকা মাত্র, আর পেইড আপ ক্যাপ আরো কম, মাত্র 4.7 ক্রোর টাকা, মানে হলো 4 কোটি 70 লাখ টাকার মতো। আর মার্কেট ক্যাপ রয়েছে ১৬০৯ কোটি টাকা, আর শেয়ার আউটস্ট্যান্ডিং মাত্র ৪৭ কোটি। সো এরা একদম স্মল ক্যাপ একটা কোম্পানি বলাই যায়। কারণ শেয়ার আউটস্ট্যান্ডিং এতে ১ কোটিও না, মাত্র ৪৭ লাখ শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে এদের। আ সো এদের 52x এর প্রাইস রেঞ্জ যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে এই স্টকটা কিন্তু এটা যদি তার লো প্রাইস হয় যেটা ছিল ৳৩,১৬০ র মতো। আর এটা যদি তার হাই প্রাইস হয় সেটা ছিল আ ৳৪,৩৮০। বর্তমানে এই স্টকটা ৳৩,৪০৬ মানে এই রেঞ্জটায় ট্রেড হচ্ছে মার্কেটে। আর আমরা যদি এদের এমপ্লয়িজ সংখ্যা দেখি বর্তমানে বা লাস্ট তাদের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট সে অনুসারে তাদের এমপ্লয়িজ রয়েছে ৩৩২ জন। আর এদের আনঅডিটেড পি রয়েছে বর্তমানে ২৭.১৪, আর অডিটেড পি ২১.২। দ্যাট মিনস আসলে তাদের অডিটেড পি এর চাইতে আনঅডিটেড পি একটু বেশি আছে। তো লাস্ট টাইম মানে তাদের যে অ্যানুয়াল রিপোর্ট ছিল সেটার তুলনায় একটু বেশি পি তে এখন তারা ট্রেড হচ্ছে।
আর এনএভি যদি দেখি, এনএভি রয়েছে ৳৩৫০.৬৪। তারা বর্তমানে তাদের এনএভির অলমোস্ট 10x দামে ট্রেড হচ্ছে মার্কেটে। এই ভিডিওতে আমরা সেপ্টেম্বর কোয়ার্টার অনুসারে তার এনালাইসিস করব, যেটা তার জন্য থার্ড কোয়ার্টার এবং এই কোম্পানিটার লাস্ট ইয়ার এন্ড হয়েছিল ডিসেম্বর ২০২৪-এ। আমরা শুরুতেই ব্যালেন্স শিটের ডেটায় চলে আসি। ব্যালেন্স শিটের ডেটায় আমরা এইখানে তাদের টোটাল অ্যাসেটস এর গ্রাফটা যদি দেখি, অ্যাসেটস এর গ্রাফে কিন্তু ভালো একটা আ এইখানে আপ মুভমেন্টে আমরা দেখতে পাচ্ছিলাম। বাট লাস্ট 3 ইয়ার্স একটু কমে যাচ্ছে। এইটা কেন কমতেছে আমরা একটু পরেই হয়তোবা বুঝতে পারবো। দেন তাদের টোটাল লায়াবিলিটিস অলমোস্ট একটা স্টেবল লেভেলে রয়েছে। এইখানে কিছু লায়াবিলিটিস ছিল। বাট সেটাও এখন কমে এসেছে। আর টোটাল ইকুইটি, তাদের ইকুইটি লাস্ট ইয়ারে অনেক কমে গিয়েছে। তো এটা জাস্ট কেন কমেছে আমি বলেই দেই। সেটা হলো যে তারা লাস্ট ইয়ারে কিন্তু একটা বড় পরিমাণ টাকা ডিভিডেন্ড আকারে পে করেছে। তো তাদের যে রিটেইনড আর্নিংস টা ছিল সেটা যেহেতু ইকুইটি হিসাবে এবং টোটাল অ্যাসেটস হিসাবে থাকে। তো রিটেইনড আর্নিংস কমে যাওয়ার কারণেই কিন্তু তাদের টোটাল ইকুইটি অনেক কমে গিয়েছে। হাফের চাইতেও বেশি কমেছে। কারণ লাস্ট ইয়ারে কিন্তু সেটা ছিল ৳১৬৫ কোটি। বর্তমানে সেটা মাত্র ৳৬২ কোটি। সো হাফের চাইতে অনেক বেশি কমেছে। বোঝাই যাচ্ছে তারা হিউজ পরিমাণ টাকা ডিভিডেন্ড আকারে পে করে দিয়েছে। এবার আমরা যদি কোয়ার্টারলি আর্নিংস ডেটা দেখি, কোয়ার্টারলি আর্নিংস ডেটা লাস্ট কোয়ার্টারের ডেটা যদি দেখি, মানে সেপ্টেম্বর কোয়ার্টারের ডেটায় আমরা এখানে রেভিনিউতে কিন্তু 11% এর মতো রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি। যেখানে তাদের লাস্ট ইয়ার রেভিনিউ ছিল ৳১৩৪ কোটি। বর্তমানে বা এই বছর সেপ্টেম্বর কোয়ার্টারে তাদের ৳১৪৮ কোটি রেভিনিউ ছিল। তো এইখানে 11% এর মতো একটা রেভিনিউ গ্রোথ দেখা যাচ্ছে। আর অপারেটিং প্রফিট গ্রোথেও আমরা 7.80% অপারেটিং প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি। দেন নেট প্রফিটে আমরা 21% নেট প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি লাস্ট ইয়ারের সেপ্টেম্বর কোয়ার্টারের তুলনায়। সো লাস্ট ইয়ারের সেপ্টেম্বর কোয়ার্টারের কথা যদি একটু বলি, এই টাইমটায় কিন্তু আ বাংলাদেশের ইকোনমি বা ওই যে যে জুলাই, অগাস্ট ওই মাসগুলাতে দেখা গিয়েছে যে আমাদের ইকোনমিটা একটু স্লো ছিল। সো ওই কারণে কিন্তু লাস্ট ইয়ারের সেপ্টেম্বর কোয়ার্টারে কোম্পানির বিজনেস গুলো একটু খারাপ ছিল। কারণ তখন বাংলাদেশের জুলাই আন্দোলন যেটা বা ২৪ এর যে আন্দোলন সেটা চলতেছিল। সেই কারণে কিন্তু বিজনেস স্লো ছিল। বাট এবছর তারা সেই জায়গায় এই কারণে ভালো একটা ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। সো আমরা যদি সেপ্টেম্বর কোয়ার্টারের অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সেটা দেখতে পাচ্ছি 22%। আর নেট প্রফিট মার্জিন দেখতে পাচ্ছি আমরা 16.59%। দেন আমরা যদি ৯ মাসের ডেটা একসাথে দেখি, ৯ মাসের ডেটার একসাথে আমরা রেভিনিউ গ্রোথ দেখতে পাচ্ছি 6.83%। যেখানে আগের বছর ৯ মাসে আ ৳৪,৪০২ কোটি রেভিনিউ ছিল। আর এবছর সেটা ৳৪২৯ কোটি। অপারেটিং প্রফিটে আমরা 5.78% অপারেটিং প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি। দেন নেট প্রফিটে আমরা 8.5% এর মতো নেট প্রফিট গ্রোথ দেখতে পাচ্ছি। আর অপারেটিং প্রফিট মার্জিন 17.32%, নেট প্রফিট মার্জিন 12.58%। এবার যদি আমরা অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা বের করি, অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটায় আমরা ৫ বছরের রেভিনিউতে কিন্তু গ্রোথটা খুব ভালো দেখতে পাচ্ছি না। সেটা 1.43%। কারণ ডিসেম্বর ২০২০ এ কোভিড টাইমে কিন্তু ডেটল বা এই যে অ্যান্টিসেপ্টিক প্রোডাক্ট গুলার ইউজেস বেড়ে যায়। তো আমরা যদি এবার কোয়ার্টারলি আর্নিংস ডেটার উপরে বেস করে তার অ্যানুয়ালাইজড আর্নিংস ডেটা করি এবং সেটার একটা কম্প্যারিজন করার ট্রাই করি, তাহলে দেখতে পাচ্ছি যে ৫ বছরের রেভিনিউ সিএজিআর 1.43%। তো এই নাম্বারটা কিন্তু খুব একটা ভালো না। কারণ আসলে আমরা দেখতে পাচ্ছি যে ৫ বছর আগে মানে ডিসেম্বর ২০২০ এর সাথে কম্পেয়ার করা হচ্ছে। আর ডিসেম্বর ২০২০ টা কিন্তু ছিল কোভিড এর সময়। সো কোভিড চলাকালীন কিন্তু ডেটল বা এরকম আ ডেটল, সেভলন যতগুলা অ্যান্টিসেপ্টিক প্রোডাক্ট আছে হ্যান্ড ওয়াশ এর ইউজেস কিন্তু বেড়ে যায়। তখন সেই কারণে কিন্তু এদের রেভিনিউতে হিউজ একটা জাম্প আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি ১০ বছরের রেভিনিউ সিএজিআর দেখি সেটা আমরা দেখতে পাচ্ছি 6.22%। সো ওভারঅল আসলে ১০ বছরও তার রেভিনিউ গ্রোথ যেটা আমরা যদি ৫ বছরেরটা ইগনোরও করি ১০ বছরের রেভিনিউ সিএজিআর 6.22%। এটাতে আমরা খুব বেশি হ্যাপি হইতে পারতেছি না। কারণ আ আমরা যদি আমাদের ইনফ্লেশন রেট বা জিডিপির রেটের কথা চিন্তা করি, সো ২ টারই আশেপাশে বা ইনফ্লেশনের চাইতে কম রেট এটা। সো যদি ইনফ্লেশন আসলে এখানে বেঞ্চমার্ক না, বাট আমরা জিডিপির কথাও যদি বলি, জিডিপির আশেপাশেই কিন্তু সে গ্রো করতে পারতেছে। একটা এফএমসিজি কোম্পানির জন্য আ জিডিপির 2x অ বা এর আশেপাশে মানে ডাবল এর আশেপাশে যদি গ্রোথ রেটটা হয়, তাহলে সেইটা আ কম্পারেটিভলি বেটার বা আমরা সেটাকে আসলে ভালো নাম্বার বলতে পারি। বাট 6%
বিশেষ করে লং টার্মে মানুষ যেহেতু রিসেন্ট ডেইজ এ আসলে খুব স্বাস্থ্য সচেতন বা মানুষ এখন দেখা যায় যে আগে হয়তোবা হ্যান্ড ওয়াশ ইউজ করত না। বাট এখন হ্যান্ড ওয়াশ থেকে শুরু করে অ্যান্টিসেপ্টিক যত প্রোডাক্ট আছে সবই কিন্তু মানুষ ইউজ করে কম্পারেটিভলি আগের চাইতে বেশি। বাট সেই তুলনায় মনে হচ্ছে তাদের রেভিনিউ খুব বেশি বাড়ে নাই। সো এটাকে আসলে আমরা পজিটিভ মার্কিং করতে পারতেছি না। আমরা যদি ৫ বছরের নেট প্রফিট এর সিএজিআর এ আসি, নেট প্রফিট এর সিএজিআর ও এখানে যেহেতু ২০ সালের সাথে কম্পারিজন হচ্ছে, তো এটা আমরা নেগেটিভ দেখতে পাচ্ছি। এটাকে আমরা এভয়েড করতে পারি। বাট ১০ বছরের নেট প্রফিট এর সিএজিআর টা কিন্তু ভালো নাম্বারে পাচ্ছি আমরা। আ সো ১০ বছরের নেট প্রফিট এর সিএজিআর এ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ 10% এর আশেপাশে রয়েছে। তো এইটা অবশ্যই একটা ভালো নাম্বার। আর অপারেটিং অ্যান্ড নেট প্রফিট মার্জিনের ক্ষেত্রেই যদি আসি আমরা 12.5%, সো এইটা আসলে আরেকটু বেটার বা একটা ভালো নাম্বার হইলে হয়তোবা আমরা খুশি হইতে পারতাম। বাট 12% আসলে খুব বেশি কম্পিটিটিভ মোডস নির্দেশ করে না। মেবি সেক্ষেত্রে মনে হচ্ছে যে ডেটলের চাইতে স্যাভলনের হয়তোবা মার্কেট শেয়ার বেশি রয়েছে। যাই হোক, রিসেন্ট ডেইজ গুলাতে কিন্তু ডেটল বা রেকিট বেনকেজার তাদের আ অ্যাকসেপ্টেন্স বাড়ানোর চেষ্টা করতেছে। আমরা যদি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাডস গুলা অর বিভিন্ন আ সার্ভিস গুলা যদি দেখি সেখানে দেখা যায় যে প্রায় সময় তারা ইনফ্লুয়েন্সার মার্কেটিং থেকে শুরু করে বিভিন্ন প্রকার ইনোভেটিভ মার্কেটিং করার ট্রাই করতেছে। সো আশা করব তাদের এই রেভিনিউর যে সংকটটা রয়েছে এইটা তারা ঘুরে দাঁড়াতে পারবে। আর নেট প্রফিট মার্জিন যদি দেখি, নেট প্রফিট মার্জিন কিন্তু আ অলমোস্ট একটা স্টেবল জায়গায় আটকে আছে। সেটা কিন্তু এই যে 13-15% এর আশেপাশেই। যদিও এই বছর তার নেট প্রফিট মার্জিন একটু কমে যায়, সেটা 12.5% এর কাছাকাছি রয়েছে। এবার আমরা যদি রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটাতে আসলে শুরুতে আমরা ডেট টু ইকুইটি রেশিওতে দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার তেমন কোনো ডেট নাই। তো এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। এরা জিরো ডেট একটা কোম্পানি। আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি তার যেহেতু টার্নওভার কিছুটা বেড়েছে, বাট আমরা একদম ফার্স্ট স্লাইডেই দেখেছিলাম যে অ্যাসেট অনেকটা কমে গিয়েছে। সেই কারণে কিন্তু অ্যাসেট টার্নওভার রেশিওতে আমরা একটা ভালো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি। এছাড়াও আ ROE মানে রিটার্ন অন ইকুইটি তো একটা ভালো জাম্প দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু গত বছর ROE ছিল 45%, এই বছর কিন্তু সেটা বেড়ে ১১৫% হয়েছে। দ্যাট মিনস তার ইকুইটির চাইতে বেশি পরিমাণ রিটার্ন সে এখন জেনারেট করতে পারতেছে। সো এইখানে আমরা এটা এই যে ফার্স্ট স্লাইডে দেখেছিলাম যে তার ইকুইটি কিন্তু অনেক বেশি কমে গিয়েছে, অর্ধেকেরও বেশি। এই কারণেই কিন্তু তার আমরা আ এই যে রিটার্ন মেট্রিক্স এ খুব ভালো একটা নাম্বার পাচ্ছি। সো ওভারঅল বর্তমান মেট্রিক্স গুলা যদি দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি যে ROA তে রয়েছে 25% এর আশেপাশে, ROE মানে রিটার্ন অন ইকুইটি তে রয়েছে ১১৫%, আর ROCE তে রয়েছে ১৪২%, আর ROIC রয়েছে ১১৫%। সো ওভারঅল তার রিটার্ন মেট্রিক্স গুলা ভালো আছে। বাট এইটা আসলে নেক্সট 2-3 ইয়ার্স এ গিয়ে ফাইনালি একটা কনক্লুশন এ আসা যাবে। কারণ এখন যেহেতু তার ইকুইটি কমে যাওয়ার কারণে রিটার্ন মেট্রিক্স টা ভালো আসতেছে। সো এই যে কমে যাওয়ার পরেও ওই ইকুইটি দিয়ে যদি সে একটা ভালো রিটার্ন জেনারেট করতে পারে বা এই অ্যামাউন্টের রিটার্ন জেনারেট করতে পারে তখন হয়তো সেটা একটা ভালো নাম্বার হবে। যাই হোক, এবার আমরা যদি ক্যাশ ফ্লোর ডেটাতে আসি, ক্যাশ ফ্লোর ডেটাতে আমরা তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাচ্ছি ৳১৪১, যেইটা তার বা এই যে ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ারের 24x দামে সে মার্কেটে ট্রেড হচ্ছে। আর ডিভিডেন্ড পে আউট রেশিওটাও যদি দেখি, ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু তারা সবসময় ৮৫ থেকে এই যে ৭০ বা এই রেটের আশেপাশেই থাকতে দেখা যায়। বাট মাঝখানে ডিসেম্বর ২০২৩ এ সেটা কমে 10% এর নিচে চলে আসে। এবং এরপর যেটা হয় যে তারা এর পরবর্তী বছরই ৮৫% মানে আগের লেভেলে আসে। বাট এই যে একটা বছর তারা অনেক কম পে করেছে, এটাকে তারা এসে পরে পে করে দেয়। এখন লাস্ট ইয়ারে বা কারেন্ট ইয়ারে কিন্তু ২৯১% র মতো তারা ডিভিডেন্ড পে আউট মেইনটেইন করতেছে। আর এই এত হিউজ পরিমাণ একটা টাকা মানে তার ইপিএস এর প্রায় ৩ গুণ টাকা সে পে করে দেওয়ার কারণেই তার কিন্তু রিটেইনড আর্নিংস, ইকুইটি, অ্যাসেটস সবই কিন্তু কমে গিয়েছে। সো এই এত বড় অ্যামাউন্টটা আসলে I don't know যে কতটুকু সাস্টেনেবল। কারণ এখানে ইকুইটি যেহেতু এই ইকুইটির লেভেলটা যদি চিন্তা করি ইভেন আ ২০১৯ এর চাইতে কম ইকুইটি লেভেলে এসে চলে এসেছে। তো আরেকটু ক্যাশ হয়তোবা হোল্ড করলে সেটা ভালো হইতো। কারণ যেকোনো একটা বিপদের সময়ে কিন্তু ক্যাশের প্রয়োজন হয়। সো ইন ফিউচার এ যদি কোনো কারণে তার ক্যাশ লাগে সেক্ষেত্রে হয়তো ব্যাংক লোন নিতে হবে। বাট কিছু বা এত বেশি ডিভিডেন্ড পে করাটাকে আসলে সাপোর্ট করতে পারতেছি না।
আর এখানে যদি ডিভিডেন্ড সিএজিআর দেখি এবছর যেহেতু অনেক হাই ডিভিডেন্ড পে করে দিয়েছে, সো এই সিএজিআর গুলো আসলে কনসিডারেশনে আনতে চাচ্ছি না। বাট যদিও আনি সেটা 20% প্লাস চলে আসে। সো আর আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো পে আউট দেখি, ফ্রি ক্যাশ ফ্লো পে আউটেও কিন্তু সেম 200% এর বেশি। মানে তার ফ্রি ক্যাশ ফ্লোর আ 2.3x সে কিন্তু আ টোটাল ডিভিডেন্ড পে করে দিয়েছে। সো ওভারঅল যেটা বললাম যে এত বেশি ডিভিডেন্ড পে করাকে সাপোর্ট করতে পারতেছি না। আর ৫ বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিরিজের যদি দেখি সেটা নেগেটিভ দেখতে পাচ্ছি। কারণ ৫ বছর আগে তার যে ফ্রি ক্যাশ ফ্লো ছিল সেটার চেয়ে এবছর তার ফ্রি ক্যাশ ফ্লো কমে গিয়েছে। আর ১০ বছরের ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথটাও কিন্তু আমরা 1.85% দেখতে পাচ্ছি। তো ওভারঅল কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লোতে খুব বেশি ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। মাঝখানে কয়েকটা বছর ফ্রি ক্যাশ ফ্লোতে একটু ভালো করেছে। বাট লাস্ট ইয়ারে নেগেটিভ ছিল। এবছর আবার কিছুটা ইমপ্রুভ করেছে। সো এই ধারা যদি সে ধরে রাখতে পারে যে লাস্ট ইয়ারের চাইতে এবছর যেটা ভালো করেছে এটা যদি সে ধরে রাখতে পারে তাহলে হয়তো ভালো হবে। বাট স্টিল ওভারঅল কিন্তু আমরা এই যে তার ১০০ কোটির বেশি ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করতে খুব বেশি দেখি নাই বা এখানে কনসিস্টেন্ট গ্রোথ কিন্তু আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। আমরা এই পর্যায়ে যদি তার ভ্যালুয়েশন করতে যাই, ভ্যালুয়েশন করতে গেলে শুরুতে আমরা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে আসি। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের জন্য এখানে ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি। নিয়ে সেটার একটা লিনিয়ার গ্রোথ রেট বের করেছি। আর এখানে লাস্ট ইয়ারে সে যেহেতু অনেক টাকা ডিভিডেন্ড পে করেছে, আ সেই কারণে আমরা আসলে ওই নাম্বারের উপর বেস করে ভ্যালুয়েশন করতে চাচ্ছি না। কারণ সেটার উপরে বেস করে ভ্যালুয়েশন করলে সেটা অ্যাকুরেট ভ্যালুয়েশন হবে না। এবং এই নাম্বারের উপরে বা যেই যত টাকা সে পে করেছে এটা তো সে কন্টিনিউ করতে পারবে না। কারণ সে তার ইপিএস এ 3x টাকা কিন্তু পে করে দিয়েছে। বাট আমরা তার আগের বছরেরটা নিতে চাচ্ছি যেখানে সে 86% পে আউট রেশিও মেইনটেইন করেছে। সো এজন্য আমরা ডিসেম্বর ২০২৪ এরটাই ডিসেম্বর বা এই যে এখন পর্যন্ত সেপ্টেম্বর ২৫ পর্যন্ত এটা ধরেছি। এবং ধরে নিচ্ছি যে নেক্সট ইয়ার গুলাতে আমরা জাস্ট আগের যদি ডিভিডেন্ড পে আউট এর একটা এখানে গ্রাফ দেখি, তো এই যে এটা দেখলে হয়তো ৩, ৪, ৫% করে সে গ্রো করতেছে মনে হচ্ছে। সো আমরা ধরে নিচ্ছি যে এইখানে যে অ্যামাউন্টটা এই যে এই গ্রাফটা কিন্তু একটু ছোট। সো যেহেতু আবার এইখানে আমরা যদি এটাকে আইডিয়াল ধরি, তো ধরে নিচ্ছি যে 7% এর মতো করে সে নেক্সট 10 ইয়ার্স ইয়ার অন ইয়ার গ্রো করবে। 7% যদি গ্রো করে তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳৩,৮৩১ যেইটা তার বর্তমান প্রাইস এর এগেইনস্ট এ ১২.৫% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। আর এইখানে জাস্ট একটু বলা বাহুল্য যে আমরা যদি এখানে গ্রোথ রেটটা 6% ধরি তাহলে কিন্তু ওভার ভ্যালুড চলে আসে। যাই হোক আমরা জাস্ট এটা দেখানোর জন্য দেখালাম। 6% ধরলে কিন্তু ৳৩,০০০ ইন্ট্রিনসিক ভ্যালু আসে। তো আমরা 7 ই ধরে রাখতেছি এখানে। দেন আমরা যদি ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো মেথড এ তার ভ্যালুয়েশনটা দেখি তাহলে ডিসিএফ মডেলে তার ভ্যালুয়েশন করার জন্য আমরা এখানে ফ্রি ক্যাশ ফ্লোর ডেটা গুলা নিয়েছি। আর ফ্রি ক্যাশ ফ্লোর গ্রোথ রেটটাও যদি আমরা দেখি, ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু ৫ বছরের গ্রোথ রেটটা নেগেটিভ 7.75% আর ১০ বছরে সেটা 1.85%। সো আমরা যদি ধরে নেই যে এই লেভেল গুলাতে সে ব্যাক আসবে এবং এই লেভেলে সেটা তার রেগুলার ফ্রি ক্যাশ ফ্লো হবে। আ সেইজন্য আমরা ধরে নিচ্ছি যে ৫% করে সে ইয়ার অন ইয়ার গ্রো করবে। তাহলে আমরা ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳২,২৭৭ যেটা তার বর্তমান প্রাইস এর এগেইনস্ট এ 33% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এখানে বলে নিচ্ছি আমরা কিন্তু পারপেচুয়াল গ্রোথ রেট ধরতেছি ৩% আর ডিসকাউন্ট রেট 10.82% যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের yield। তো এবার আমরা যদি রেসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন করি, রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা নেট প্রফিট আর টোটাল ইকুইটেড ডেটা নিয়েছি। তো এখানে আমরা নেট প্রফিটে কিন্তু লিনিয়ার এভারেজ পাচ্ছি 13%। বাট এখানে যদি আমরা নেট প্রফিটের গ্রোথ রেট দেখি, আমরা কিন্তু এখানে 10% ১০ বছরের সিএজিআর দেখতে পাচ্ছি আর ৫ বছরে যদিও নেগেটিভ। আ আ বিশেষ করে এই যে রিসেন্ট ইয়ার গুলাতে যেহেতু সে নেট প্রফিটে খুব ভালো করতে পারতেছে না। ১০ বছরেরটা কিন্তু এই বড় নাম্বারের কারণে আসতেছে। তো আমরা জাস্ট এখানে অপটিমিস্টিক থাকি একটু। থাকলেও জাস্ট এই যে যেহেতু 10% ছিল ১০ বছরের সিএজিআর, আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স ও সে 10% করেই গ্রো করবে। আর ইকুইটি গ্রোথ রেট ধরে নিচ্ছি 10% করে। হ্যাঁ, ইকুইটি গ্রো করবে। সেই হিসাবে ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি আমরা আ ৳৩,২৫৯ বা ৳৬০ র মতো। যেটা তার বর্তমান প্রাইস এর এগেইনস্ট এ 4% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে। আমরা যেই ৩ টা ভ্যালুয়েশন মডেলে তার ভ্যালুয়েশন করেছি সেটার একটা সামারি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে ডিসিএফ মডেলে আমরা ভ্যালুয়েশন পেয়েছিলাম ৳২,২৭৭ এবং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছি আমরা ৳৩,৮৩১। রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা ৳৩,২৬০ র মতো। এই ৩ টার যদি আমরা এভারেজ করি, এভারেজ করলে আমরা এভারেজ পাচ্ছি ৳৩,১২৩ যেটা তার বর্তমান প্রাইস এর এগেইনস্ট এ 8% ওভার ভ্যালুড রয়েছে।
এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখা ভালো, এই স্টকটা কিন্তু একটা লো ক্যাপ স্টক। এদের কিন্তু বাজারে মাত্র ৪৭ কোটি শেয়ার আ সার্কুলেট হচ্ছে। সো সেই কারণে কিন্তু এরা ভ্যালুয়েশন এর ক্ষেত্রে কিছুটা অ্যাডভান্টেজ পায়, বা তাদের আসলে যেহেতু একটা লো ক্যাপ বা শেয়ার সংখ্যা যেহেতু কম, এবং সেই ৪৭ কোটির মধ্যেও দেখেন তার কিন্তু স্পন্সর অ্যান্ড ডিরেক্টর হোল্ডিংস প্লাস হলো এই যে গভর্নমেন্ট হোল্ডিংস মিলায়ে কিন্তু ৮৫% এর বেশি রয়েছে। তার ফ্রি ফ্লোট শেয়ার কিন্তু মাত্র 13.27%। তো বুঝতেই পারতেছেন ৪৭ কোটির যদি আমরা 13% or 10% করি, সো ওভারঅল কিন্তু ৫ লাখের মতো বা ৫ লাখের আশেপাশে শেয়ার কিন্তু তার ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে। সো এই মাত্র ৫ লাখ শেয়ারের কারণে কিন্তু আ এই স্টকটার প্রাইস একটু অলওয়েজই হাই থাকে বা থাকবে, সেটাই স্বাভাবিক। এইটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। ভ্যালুয়েশন এ কিন্তু এটা খুব বেশি বিবেচনায় আসে নাই। আ কারণ কম শেয়ারের কিন্তু একটা ইমোশনাল ভ্যালু অবশ্যই আছে। সেইটা অবশ্যই আপনারা বিবেচনায় রাখবেন। আ সো এইখানে আমরা যদি জাস্ট তার এই পর্যায়ে যদি আমরা আ টেকনিক্যাল এনালাইসিস দেখি, টেকনিক্যাল এনালাইসিস এ একটা জিনিস একটু দেখাতে চাচ্ছি। এই যে বর্তমানে একটা লেভেলে কিন্তু এই স্টকটা একটু রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে। যেমন আজকের দিনেই কিন্তু এই লেভেলটা টাচ করেছিল। টাচ করে এখান থেকে আবার কমে যায়। সো এখন দেখা যাক নেক্সট দিনগুলাতে এই স্টকটা কোন দিকে যায়। বাট আমরা যদি জাস্ট তার আ রিসেন্ট অর নিয়ার ফিউচার এ সাপোর্ট বলি, তাহলে এই জোনটা তার রিসেন্ট অর নিয়ার ফিউচার সাপোর্ট জোন। বাট আমরা যদি ভ্যালুয়েশন কে কনসিডারেশন এ আনি, ভ্যালুয়েশন কনসিডারেশন এ আনলে কিন্তু তার ৳৩,০০০ র আশেপাশে চলে যাওয়ার কথা। আ সেই ক্ষেত্রে এই যে ৳৩,০০০ র আশেপাশে কিন্তু আমরা টেকনিক্যাল চার্টে এই যে এই লেভেলটা একটা সাপোর্ট জোন হতে পারে। আ এই যে এইখানে হয়তোবা একটা সাপোর্ট জোন হতে পারে। সেটাও কিন্তু ৳৩,০০০ য় যায় না। আ ৳২৮০০ র আশেপাশে একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি। বাট স্ট্রং সাপোর্ট জোন যদি বলি, সেটা কিন্তু অনেক নিচে চলে আসে, যেইটা ২,০০০ বা ৳২৫০০ র আশেপাশে। তো এই স্টকটার আমরা যদি একটু লং রান এ চার্টটা দেখি, সো লং রান এ দেখলে দেখতে পাচ্ছি যে একদম লম্বা কিন্তু একটা সে আপ ট্রেন্ড এ আছে, এবং স্টিল এখনো কিন্তু সে আসলে ওই আপ ট্রেন্ড টাই কন্টিনিউ করতেছে। এটা যদি কেউ বলে, সেটাও কিন্তু খুব বেশি ভুল বলা হবে না। কারণ এইখানে দেখেন এই যে লো টা, মানে এই লং রান এর লো, এটার চাইতে কিন্তু সে লোয়ার লো এখন পর্যন্ত কোনো ক্রিয়েট করে নাই। তো ওভারঅল আসলে এইটার আ জাস্ট সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি দেখি, তো এইটা একটা সাপোর্ট জোন, দেন হয়তোবা এই লেভেলটা একটা সাপোর্ট জোন হতে পারে, আর এইটা একটা সাপোর্ট জোন হতে পারে। আর রেজিস্ট্যান্স জোনও যদি বলি, তাহলে হয়তোবা এই জোনটা তার রেজিস্ট্যান্স হতে পারে। আর ফার্স্ট রেজিস্ট্যান্স জোন যদি বলি, তাহলে এই যে এইটা তার জন্য একটা ফার্স্ট রেজিস্ট্যান্স জোন রয়েছে, যেইটা ৳৩,৮০০ র আশেপাশে। তো ওভারঅল আসলে এদের যেহেতু শেয়ার সংখ্যা অনেক কম, মানে অনেক মানে অনেক, কারণ তার ফ্রি ফ্লোট শেয়ার মাত্র ৫ লাখ, বুঝতেই পারতেছেন। তো সেই কারণে কিন্তু আমরা আসলে এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার পেছনে খুব বেশি তার এই টেকনিক্যাল বা ফান্ডামেন্টাল ভ্যালুয়েশনটাকে টানি নাই। ওভারঅল জাস্ট সাপোর্ট জোনটাকে আমরা কনসিডার করতেছি। তো এই ছিল আমাদের রেকেট বেনকাজারের টেকনিক্যাল অ্যান্ড ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, এবং কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী কোন স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।